নীলপুর গ্রামে বলরাম নামে এক ব্যবসায়ী তার স্ত্রী মায়ার সাথে থাকত। তার চাল ও ডালের অনেক বড় ব্যবসা ছিল। সে প্রচুর ধনী ছিল, আর কোনো জিনিসেরই কমতি ছিল না। শুধুমাত্র তার কোনো সন্তান ছিল না। দুজনা কত ডাক্তার কবিরাজি দেখিয়েছে, কত মন্দিরে পুজো করেছে, কিন্তু তাও তাদের কোনো সন্তান হয়নি। মায়া, আমার মনে হয় আমরা পরের জন্মেই আমাদের সন্তানের মুখ দেখতে পারবো। আপনি এমন কথা বলবেন না। আপনি দেখবেন এই জন্মেই আমরা আমাদের সন্তানের মুখ দেখতে পারবো। ঈশ্বর আমাদের ঠিক কথা শুনবে। মায়া, আর কত আশাই থাকবে? ঈশ্বর যদি চাই এই জন্মে আমরা আমাদের সন্তানের মুখ না দেখি, তাহলে এটাই শ্রেয়। বলরাম এটা মেনে নিয়েছিল যে তার এই জন্মে কোনো সন্তান হবে না, কিন্তু মায়া তার একটি কথাও শুনত না, আর দিন রাত ঈশ্বরকে সেবা করত। তার দিন এভাবেই চলতে থাকে। এমনভাবেই একদিন মায়ার ছাদে কোথা থেকে একজোড়া টিয়া পাখি আসে। তার ছাদের পাশে গাছে বাসা বানিয়ে থাকতে শুরু করে। এটা দেখে মায়া খুব খুশি হয়ে যায়। মায়া তাদের প্রতিদিনই খেতে দিত। পাখিগুলো যখন সেগুলো খেত তখন মায়ার খুবই ভালো লাগতো। কিছুদিন পরে টিয়া পাখি একটা ডিম পাড়ে। টিয়ার জোড়াটি প্রতিদিন সকালে খাবারের সন্ধানে বেরিয়ে যেত, আর সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসতো। কিন্তু একদিন মায়া দেখল, আরে রাত হয়ে গেল, এখনও টিয়া পাখির জোড়াটি আসলো না কেন? ওরা যদি না আসে তাহলে ডিমটিকে দেখবে কে? মায়া কয়েকদিন ধরেই ওই টিয়া পাখির জোড়াটি আসার জন্য অপেক্ষা করে, কিন্তু ওই টিয়া পাখির জোড়াটি আর ফেরত এলো না। তাই মায়া নিজেই ওই ডিমটির দেখাশোনা করতে লাগলো। সে সারাদিন ওই ডিমটিকে দেখত। মনে হতো ডিমের ভেতরে থাকা বাচ্চাটি মায়ারই। টিয়া পাখির ডিম খুব তাড়াতাড়ি বেড়ে উঠছিল। রোজ রাতে প্রায় 2 গুণ বেশি বড় হয়ে যেত। এটা দেখে মায়ার ভয়ও লাগতো। একদিন মায়া দেখলো ডিমটি প্রায় তরমুজের মতো বড় হয়ে গেছে। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে বলরামকে ডেকে আনে। দুজনা এটা দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। মায়া, একটা টিয়া পাখির ডিম এত বড় কি করে হতে পারে? হ্যাঁ, এটা দেখে তো আমারও আশ্চর্য হচ্ছে। দুজনাই ডিমটিকে দেখছিল। তখনই ডিমটি গড়িয়ে গড়িয়ে মায়ের কাছে এসে থেমে যায়। মায়া সংকোচ নিয়ে যখন ডিমটিকে ছুলো, তখনই ডিমটি ফেটে গেল, আর তার ভেতর থেকে খুব সুন্দর মিষ্টি একটা বাচ্চা বেরোলো। দুজনা যখন এটা দেখলো, দুজনাই আশ্চর্য হয়ে গেল এবং সাথে অনেক আনন্দিতও হলো। তাড়াতাড়ি করে বাচ্চাটিকে তুলে নিল মায়া। এটা কিভাবে সম্ভব? একটা টিয়া পাখির ডিম থেকে একটা বাচ্চা কিভাবে বেরোতে পারে? হ্যাঁ, বলছো তো তুমি ঠিকই, কিন্তু এটা ভাবো, ঈশ্বর আমাদের মনের কথা শুনে নিয়েছে, তাই আমাদের এই বাচ্চাটিকে উপহার হিসাবে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে মায়া, এই বাচ্চাটি টিয়া পাখির ডিম থেকে বেরিয়েছে, তাই আমরা এর নাম রাখবো টিয়াময়ী। দুজন ওই বাচ্চা মেয়েটির নাম টিয়াময়ী রাখে। ওকে নিজের মেয়ে হিসাবে লালন পালন করতে থাকে, আর টিয়াময়ীর লালন পালন খুব সুন্দরভাবেই করে তারা এখন খুশি খুশি থাকতে শুরু করে। এখন টিয়াময়ী বড় হয়ে গেছে। তাকে দেখতে একদম পরীর মতো লাগতো। কেউ যদি তাকে দেখতো তাহলে তার নজর সরাতেই পারত না। একদিন টিয়াময়ী নদী থেকে জল আনতে গেছিল। তখনই ওই রাজ্যের রাজা তার মন্ত্রীর সাথে ঘুরতে এসেছিল। যখন সে টিয়াময়ীকে দেখল, তখন তার খুব ভালো লাগলো, আর মনে মনে ভেবে নিল যে আমি একেই বিবাহ করব। টিয়াময়ীর সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গেছিল। মন্ত্রী, খোঁজ নাও, এই অপরূপা সুন্দরী কে? তার মাতা পিতা কে? সে কোথায় থাকে? ঠিক আছে মহারাজ, আমি এই মেয়ের ব্যাপারে সবকিছু খোঁজ নিচ্ছি। তারপর মন্ত্রী খুব তাড়াতাড়ি সেই মেয়ের ব্যাপারে খোঁজ নিয়ে নেয়। রাজামশাই, সে আমাদের রাজ্যেরই বাসিন্দা। তার মা বাবা ব্যবসায়ী। ঠিক আছে মন্ত্রী, তার মা বাবার কাছে তুমি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও। এই রাজ্যের রাজা তোমার মেয়ের সাথে বিয়ে করতে চাই। অবশ্যই অবশ্যই, এটা তো অনেক খুশির খবর। আমরা এই বিয়ের জন্য রাজি আছি। বলরাম কথাটা শুনে খুবই খুশি হয়ে যায় এবং খুশি মনে রাধাকে গিয়ে বলে, আরে খুশির খবর আছে মায়া, এই রাজ্যের রাজা ভানুপ্রতাপ আমাদের মেয়ে টিয়াময়ীর সাথে বিবাহ করতে চায়। এই খুশির খবরে বলরাম মায়া দুজনেই খুশি হলো। খুব ধুমধাম করে টিয়াময়ীর বিয়ে ভানুপ্রতাপের সাথে সম্পূর্ণ হলো। ভানুপ্রতাপের আগে থেকেই এক রানী ছিল, আর এখন টিয়াময়ী দ্বিতীয় রানী হয়ে মহলে আসলো।
টিয়াময়ীর চর্চা মহলের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইসব দেখে বড় রানী টিয়াময়ীর উপর খুব রেগে গিয়েছিল। রাজা এটা জানতো টিয়াময়ী কোনো মানব গর্ভের থেকে জন্মায়নি, সে একটা টিয়ার ডিম থেকে জন্মেছে। এখন রাজার বেশি সময় রানী টিয়াময়ীর সাথেই কাটায়। আর রাজার যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে সেটা শুধু টিয়াময়ীর কাছে গিয়েই বলতো। বড় রানী এটা দেখে টিয়াময়ীর উপর আরও বেশি রেগে গেল। এখন খুব বেশি হয়ে যাচ্ছে, আমাকে কোনো উপায় বের করে এই রানীকে এই মহলের থেকে বের করতেই হবে। একদিন বড় রানী টিয়াময়ীর কাছে যায় এবং বলে ওঠে, আচ্ছা টিয়াময়ী, তুমি তো কোনো ডিমের থেকে বের হয়েছো, তাহলে তোমার প্রাণ কোথায় আছে? দিদি, যেমন সবার প্রাণ নিজের হৃদয়ে থাকে, আমারও প্রাণ আমার হৃদয়েই আছে। দেখো টিয়াময়ী, আমি তোমার বড় বোনের মতো, আমার এটা জানতে খুব ইচ্ছা হচ্ছে যে তোমার প্রাণ কোথায় রেখেছো। এখন তুমি রানী, আর রাজপরিবারের সদস্যদের উপর সবসময় প্রাণের ঝুঁকি থাকে। এই জন্যই তুমি আমায় বলে দাও তোমার প্রাণ কোথায় আছে, যাতে তোমার উপর হামলা হলে আমি তোমাকে রক্ষা করতে পারি। টিয়াময়ী খুব সরল ও ভালো ছিল, তাই সে জানতো না বড় রানীর মনে কী চলছিল, তাকে কতটা হিংসা করে। তাই সে বড় রানীকে সব সত্য বলে দেয়। দিদি, আমার বাবার বাড়ির পেছনে একটা কুয়ো আছে, আর ওই কুয়োয় একটা লোহার বাক্স আছে, আর ওই বাক্সের ভিতরে একটা মতির মালা আছে, আর ওই মতির মালাতেই আমার প্রাণ আছে। এটা শুনে বড় রানী টিয়াময়ীকে বলে উঠল, টিয়াময়ী, তোমার প্রাণ তো খুব সুরক্ষিত জায়গায় আছে, খেয়াল রেখো। আমাদের মতো রানীর অনেক শত্রু থাকে, আমাদের সবসময় প্রাণের ঝুঁকি থাকে কিন্তু। এটা বলে বড় রানী সেখান থেকে চলে যায়, আর টিয়াময়ী কথাগুলো ভালোভাবে ভাবতে থাকে। এর কিছু সময় পরই টিয়াময়ীর কাছে রাজা আসে। কি ভাবছো টিয়াময়ী? কোন ভাবনায় ডুবে আছো তুমি? আমাকেও বলো। মহারাজ, যদি আমি মরে যাই তাহলে আমার শরীর জ্বালাবেন না। এ তুমি কেমন অশুভ কথা বলছো টিয়াময়ী? মহারাজ, মরতে তো একদিন না একদিন সবাইকেই হবে, কিন্তু আমি আপনাকে সব কথা বলতে চাই। মহারাজ, আমি মারা গেলে আমার শরীর জ্বালাবেন না, বরং আপনি একটা মহল বানিয়ে তার ভেতরে আমায় রেখে দেবেন, আর ওই মহলের চারিদিকে উঁচু উঁচু দেয়াল করে দেবেন, যাতে ওই মহলের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। আর হ্যাঁ, একটা ফুলের বাগানও তৈরি করে দেবেন, আর জরুরি সমস্ত কিছু ওই মহলের ভিতরে রেখে দেবেন। ব্যাস, থামো এবার টিয়াময়ী, তোমাকে কেউ মারতে পারবে না, আমি তোমার সাথে সব সময় থাকবো। এটা বলে রাজা টিয়াময়ীকে জড়িয়ে ধরে। রাজা দেখল টিয়াময়ীর খুব জ্বর। রাজা তাড়াতাড়ি করে রাজবৈদ্যকে ডেকে আনলো। রাজবৈদ্য কিছু ওষুধ দিল আর মহারাজকে বলল, মহারাজ, খুশির খবর আছে, রানী টিয়াময়ী মা হতে চলেছে। এটা শুনে মহারাজ খুবই খুশি হয়ে যায় আর রাজবৈদ্যকে অনেকগুলো সোনার মোহর দেয়। পুরো রাজ্যে এই খুশির খবর ছড়িয়ে পড়ে, কারণ রাজার এটাই প্রথম সন্তান, কারণ বড় রানীর থেকে তার কোনো সন্তান হয়নি। রাজা খুব খুশি ছিল, এখন ছোট রানীকে সব সময় দেখে শুনে রাখত। এটা দেখে বড় রানী ভেবে নিয়েছিল যে যখন থেকে ছোট রানী এই মহলে এসেছে, রাজার তো আমার প্রতি কোনো খেয়ালই নেই। এই ছোট রানীকে যে করে হোক আমার পথের থেকে সরাতেই হবে। শোনো দাসী, তুমি একটা ডুবুরিকে খুঁজে আনো। তারপর দাসী ডুবুরিকে নিয়ে রানীর কাছে যায়। শোনো ডুবুরি, আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। তুমি তাড়াতাড়ি টিয়াময়ীর বাপের বাড়ি যাও, আর যখন ওর মাতা পিতা ঘরে থাকবে না তখন চুপি চুপি ওদের বাড়ির পেছনে চলে যাবে, যেখানে একটা কুয়ো আছে। ওই কুয়োর ভিতরে একটা লোহার বাস্ক আছে, ওই বাস্কটাকে ওখান থেকে বের করে আমার কাছে নিয়ে আসো। এর বদলে আমি তোমাকে অনেক সোনার মোহর দেব। আর মনে রেখো, তুমি যদি এতে অসফল হও বা এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, মনে থাকে যেন। আপনি চিন্তা করবেন না মহারানী, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর সে টিয়াময়ীর মায়ের বাড়ি চলে যায়। যখন ওর মাতা পিতা ছিল না তখন বাড়ির পেছনে চলে আসে আর কুয়োর ভিতরে চলে যায়, আর কুয়ো থেকে লোহার বাস্কটিকে নিয়ে নেয়। তখনই টিয়াময়ীর শরীর খারাপ হতে লাগে। তারপর ডুবুরি বাস্কটিকে নিয়ে বড় রানীকে দেয়, আর বড় রানী ওকে অনেক সোনার মোহর দেয়। বড় রানী যখনই
বাস্কটিকে খুলল। টিয়াময়ীর শরীর খারাপ হতে লাগলো আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বড় রানী ওই বাস্ক থেকে মালা বের করে নিজের গলায় পরে নেয়। যখন এই মালা বড় রানীর নিজের গলায় পড়ে তখন ছোট রানী শ্বাস থেমে গেল আর সে মাটিতে পড়ে গেল। রাজা যখন এটা দেখলো তখন তাড়াতাড়ি করে রাজবৈদ্যকে ডেকে আনলো। রাজবৈদ্য যখন রানীকে দেখলো তখন দেখলো তার আর নিঃশ্বাস চলছে না। মহারাজ, রানী টিয়াময়ী আর এই পৃথিবীতে নেই। সে মৃত্যুকে আপন করে নিয়েছে। না না, এটা হতে পারে না। টিয়াময়ী। এটা শুনে রাজা কেঁদে ওঠে। পুরো মহলে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। সবাই ভাবছিল এটা কিভাবে হলো। আর ওইদিকে বড় রানী ছোট রানীর মৃত্যুর কথা শুনে খুব খুশি হয়ে গেল। কিছু সময় পর মন্ত্রী রাজার কাছে আসলো এবং বলে উঠল, মহারাজ, রানী মায়ের অন্তিম সংস্কারের সময় হয়ে গেছে যে। না মন্ত্রী, আমি রানীর শরীর জ্বালাবো না। নগরের বাইরে একটা মহল বানাও আর ওর ভিতরেই রানীর শরীরকে রেখে দাও। আর ওই মহলের চারিদিকে উঁচু উঁচু দেয়াল বানিয়ে দাও, যাতে ওর ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তার সাথে সব জরুরি জিনিস আর ফসল মহলের ভিতরে রেখে দাও। সব ভালো জিনিস রেখে দাও। এটাই আমার টিয়াময়ীর শেষ ইচ্ছা ছিল। মন্ত্রী রাজার কথা শুনে খুবই আশ্চর্য হয়ে যায় যে এমন কেন করাতে যাচ্ছে। কিন্তু রাজার আদেশ মেনে নগরের বাইরে অনেক বড় মহল বানায় আর উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘিরে দেয়। আর মহলের ভিতরেই টিয়াময়ীর শরীর রেখে দেয়। তার সাথেই সব প্রয়োজনীয় জিনিসও রেখে দেয়। টিয়াময়ীর মৃত্যুতে বড় রানী খুবই খুশি ছিল আর ভাবছিল, বাহ, টিয়াময়ী তাহলে সারা জীবনের জন্যই চলে গেল। এবার রাজা শুধু আমাকেই দেখবে। আর অন্যদিকে রাজা খুব দুঃখে ছিল। তার কোনো কাজেই মন বসছিল না। সব সময় টিয়াময়ীর কথাই ভাবতো। একদিন রাজা ভাবল, আচ্ছা, টিয়াময়ী নিজের শরীর জ্বালাতে মানা কেন করেছিল? সে কি আবার বেঁচে ফিরে আসবে? কিন্তু কিন্তু এটা তো সম্ভব নয়। মরে যাওয়া লোক বেঁচে আসে না তো। রাজা নিজের মনকে বোঝায় আর টিয়াময়ীর কথা ভেবে মাঝে মাঝে মহলের চক্কর লাগাতো। একদিন রাজা টিয়াময়ীর মহলে এমনিই চক্কর লাগাচ্ছিল। তখনই তার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে মহল থেকে। এটা শুনে রাজা খুবই অবাক হয়ে যায়। বাচ্চার আওয়াজ এই মহলের ভিতর থেকে কিভাবে আসতে পারে? বাচ্চা মহলের ভিতর কি করে যেতে পারে? তাই আমার মনে হয় আমার ভেতরে গিয়ে একবার দেখা উচিত। বাচ্চাকে দেখার জন্য রাজা মহলে ঢুকে পড়ে। আর রাজা দেখল টিয়াময়ীর মৃত শরীরের পাশে একটা ছোট্ট সুন্দর বাচ্চা শুয়ে আছে। তখন তাকে রাজা কোলে উঠিয়ে নেয়। রাজা বুঝতে পারছিল না এই বাচ্চাটা কে আর কোথা থেকেই আসলো। তারপর বাচ্চাটাকে নিয়ে একটু আদর করলো। তারপর বাচ্চাটিকে টিয়াময়ীর পাশে শুইয়ে দিল। পরের দিন রাজা আবার বাচ্চাটিকে দেখার জন্য মহলে আসলো। আর রাজা আবারও তাকে কোলে নিয়ে আদর করলো। তাকে আবারও টিয়াময়ীর পাশে শুইয়ে দিল এবং চলে গেল। রাজা প্রতিদিনই বাচ্চাটিকে দেখতে যেত আর প্রতিদিনই আদর করত। এভাবেই ধীরে ধীরে সময় বাড়ল। 5 বছর পেরিয়ে গেল। এখন বাচ্চাটি অনেক বড় হয়ে গেছিল আর সব কথা বুঝতেও শিখে গেছে। এমনভাবেই একদিন রাজা ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, পুত্র, তুমি কে? আর তোমার মাই বা কে পুত্র? আমার মা ইনি, যিনি এখানে শুয়ে আছে। রাজা এটা শুনে আশ্চর্য হয়ে যায় এবং বলে ওঠে, পুত্র, তাহলে তোমাকে রোজ খাবার কে খাওয়ায়? আমার মাই আমাকে প্রতিদিন খাবার খাওয়ায়। টিয়াময়ী তো প্রাণহীন শুয়ে আছে, তাহলে বাচ্চাটিকে খাবার কিভাবে খাওয়ায়? পুত্র, কখন জেগে ওঠে তোমার মা? আমার মা প্রতিদিন রাতে জেগে ওঠে আর আমাকে খাবার খাওয়ায় আর খুব আদর করে। আর সকাল হওয়ার আগে আবার ঘুমিয়ে পড়ে। পুত্র, আজ রাতে যখন তোমার মা জেগে উঠবে তখন তুমি তাকে জিজ্ঞাসা করবে যে সারা রাত তুমি কেন জেগে থাকো আর দিন হওয়ার আগে কেন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আজ রাতে যখন আমার মা আবার জেগে উঠবে তখন তাকে এই প্রশ্নটি অবশ্যই করব। এবং তারপর বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। রাজা ওকে টিয়াময়ের পাশে শুইয়ে দিয়ে চলে যায়। টিয়াময়ের প্রাণ ওই মালাতেই ছিল আর বড় রানী দিন ভোরে ওই মালা পরে থাকতো। তখন টিয়াময়ের শরীর থেকে প্রাণ চলে যেত, প্রাণহীন হয়ে যেত।
কিন্তু বড় রানী প্রতিদিন শোয়ার আগে ওই মালাটি খুলে শুতো। তখন টিয়াময়ীর শরীরে আবার প্রাণ ফিরে আসতো। টিয়াময়ী যখন জাগলো আর নিজের বাচ্চাকে খাওয়াতে যাবে, তখন বাচ্চাটি বলল, মা, আমি খাবার খাবো না, আমার পেট ভরা, আমি খাবার খেয়েছি। তুমি তাহলে কোথা থেকে খাবার খেলে পুত্র? মা, আমাকে রাজামশাই খাবার খাইয়ে গেছে। সে প্রতিদিন আসে, আমাকে খাওয়ায়, খেলা করে, তারপর সে চলে যায়। মা, সে বলছিল যে যখন তুমি জাগবে তখন তোমাকে জিজ্ঞাসা করতে বলল যে তুমি দিনে কেন ঘুমাও আর রাতেই বা কেন জেগে ওঠো। রাজাকে সত্য কথা বলার এটাই সময়। শোনো পুত্র, কাল যখন রাজামশাই আসবে তখন তুমি তাকে বলবে বড় রানীর গলায় একটা সুন্দর মতির মালা আছে, আর ওই মালাতে আমার মায়ের প্রাণ আছে। বড় রানী দিনে ওই মালা পরে থাকে, তখন আমার মায়ের শরীর নিষ্প্রাণ হয়ে যায়, আর রাতে যখন ঘুমায় তার আগে ওই মালা খুলে রাখে, তখন আমার মায়ের শরীরে আবার প্রাণ ফিরে আসে, আর আমি আবার জেগে উঠি। আচ্ছা, ঠিক আছে মা। পরের দিন রাজা আবার ওই বাচ্চাটির সাথে দেখা করতে যায়। তখন ওই বাচ্চাটি বলে ওঠে, রাজা সাহেব, আমার মা বলেছিল বড় রানীর গলায় একটা মতির মালা আছে, ওতে প্রাণ আছে, আর যখন আবার মালাটা ফেরত পাবো তখন আবার জেগে উঠবো। রাজা বুঝতে পারলো যে বড় রানী ছোট রানীকে খুব হিংসা করত, তাই সে টিয়াময়ীকে মারতে চাইতো। আর আজ টিয়াময়ীর এই অবস্থার জন্য বড় রানীই দায়ী, আর তার এই অপরাধের জন্য শাস্তি সে অবশ্যই পাবে। এর আগে বড় রানী থেকে ওই মালা ফেরত নেওয়াটা খুব জরুরি। তারপর রাজা রানীর গলা থেকে মালাটা কিভাবে নেবে তার উপায় খোঁজে। এভাবেই একদিন রাজা রানীর কাছে গিয়ে বলে ওঠে, রানী, তুমি এত ভারী মতির মালা তোমার গলায় কেন পরে রেখেছো? এটাকে খুলে ফেলো। না না মহারাজ, এটা আমার মায়ের শেষ স্মৃতি, আমি এই মালাটাকে খুলতে পারবো না। রাজা বুঝতে পারলো যে রানীর কাছ থেকে মালাটা নেওয়া অতটাও সহজ হবে না, আমাকে অন্য কোনো পথ দেখে নিতে হবে। পরের দিন রাজা আবার রানীর কাছে যায় এবং বলে ওঠে, রানী, আমার প্রিয় মিত্রর একটা ছোট্ট বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটির মা আর এই পৃথিবীতে নেই, আর আমার মিত্রের বাচ্চাটিকে দেখাশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। আমি তাকে সাহায্য করতে চাই। আপনার যদি সম্মতি থাকে তাহলে আমি কি বাচ্চাটিকে এখানে আনবো? আপনি কি তাকে কয়েকদিনের জন্য দেখাশোনা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি ওই বাচ্চাটাকে নিয়ে আসেন। আমাদের কোনো সন্তান নেই, আপনি যদি বাচ্চাটিকে নিয়ে আসেন আমার খুব ভালো লাগবে। তার পরের দিন রাজা টিয়াময়ীর রাজমহলে যায় এবং বাচ্চাটিকে বলে ওঠে, আমি তোমাকে যেমন যেমন বলবো তোমাকে ঠিক তেমনই করতে হবে। বড় রানী যখন তোমার সাথে দেখা করতে আসবে তখন তুমি কেঁদে কেঁদে বলবে তোমার ওই মতির মালাটা চাই। যতক্ষণ না বড় রানী দিতে রাজি হবে ততক্ষণ তুমি বাহানা কান্না করেই যাবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। মহলের সবাই বাচ্চাটিকে দেখে খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে বড় রানী চলে আসে, আর তখনই বাচ্চাটি কান্না করতে করতে বলে ওঠে, আমার এই মালাটি চাই, এই মতির মালা দিয়ে দাও আমাকে, আমি খেলা করব। দাও দাও, আমাকে মতির মালা দাও। না না বাচ্চা, এটা তোমার খেলার জিনিস না, আমি তোমাকে অন্য খেলনা নিয়ে এসে দেব, ঠিক আছে? কিন্তু তবুও বাচ্চাটি মালাটি নেওয়ার জন্য কান্না করতে লাগলো। বাচ্চাটিকে সবাই মানানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি কারো কথাই শোনে না। তখনই সেখানে রাজামশাই এসে উপস্থিত হয় আর রানীকে বলে ওঠে, রানী, এ আপনি কেমন বাচ্চাদের মতো ব্যবহার করছেন? আপনি রাজ্যের মহারানী আর একটা সামান্য মতির মালার জন্য বাচ্চাটির সাথে লড়ছেন। ভাবুন, এই বাচ্চাটির যদি কিছু হয়ে যায় তাহলে লোক আপনাকে কি বলবে? রাজ্যের ভিতরে আপনার কি মান সম্মান থাকবে আর? সত্যিই যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। একটা কাজ করি, কিছু সময়ের জন্য মালাটি বাচ্চাটিকে দিয়েই দিই, যখন মন ভরে যাবে তখন আবার নিয়ে নেব। বড় রানী গলার থেকে মালা খুলে বাচ্চাটিকে দিয়ে দেয়। বাচ্চাটি কিছু সময়ের জন্য মালাটি নিয়ে খেলা করে, তারপর সেটা নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দেয়। তারপর রাজা তাড়াতাড়ি করে বাচ্চাটিকে নিয়ে রানী টিয়াময়ীর মহলে চলে যায় আর টিয়াময়ীর গলায় পরিয়ে দেয়। মালা পরার সাথে সাথেই রানীর শরীরে আবার প্রাণ ফিরে আসে। মহারাজ, আমার প্রাণ এই মতির মালাই থাকে, যদি এই মালা অন্য কেউ নিয়ে নেয় তাহলে আমার প্রাণ চলে যায়।
আমার টিয়াময়ী, আমি সব জানি। বড় রানী তোমার সাথে খুব খারাপ করেছে, আর এর শাস্তি সে অবশ্যই পাবে। তুমি কিছুদিন আপাতত এই মহলেই থাকো, আর সঠিক সময় আসলে আমি তোমাকে মহলে নিয়ে যাব। এরপর রাজা মহলে ফিরে যায়। বড় রানী খুবই চিন্তায় ছিল। তখনই মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনি কি ওই ছোট্ট বাচ্চাটিকে দেখেছেন? একটু আগে তো এখানেই ছিল, কিন্তু কি জানি সে কোথায় চলে গেল। আমি ভাবলাম বাচ্চাটি আপনার সাথেই আছে। না না রানী, আমি জানি না সে কোথায়। দেখুন, এখানেই কোথাও খেলছে হয়তো। রানী, আপনার সাথে একটা কথা বলার ছিল। আমাদের রাজ্যে পাশের রাজ্যের রাজা হামলা করবে, আর আপনার প্রাণের অনেক ঝুঁকি আছে। মহারাজ, আমাকে বাঁচিয়ে নিন, আমি মরতে চাই না। হ্যাঁ হ্যাঁ রানী, আমি তোমাকে লুকিয়ে রাখার জন্য একটা কারাগার বানিয়েছি, আর ভিতরে আপনার সমস্ত জিনিস রেখে দিয়েছি। আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কিছুদিন সেখানে আরামে থাকেন। যুদ্ধ শেষ হলে আমি আবার আপনাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ মহারাজ, আপনি যতদিন বলবেন ততদিন আমি ওই কারাগারে থাকব। শুধু আমাকে প্রাণে বাঁচান। তারপর রাজা বড় রানীকে কারাগারে বন্ধ করে দেয়। বড় রানী বুঝতে পেরে যায় যে রাজা সব কিছু জেনে গেছে। রানী, তুমি যে টিয়াময়ীর সাথে এত বড় ছলনা করেছো, তার জন্যই এটা তোমার শাস্তি। তুমি এই কারাগারে জীবন ভরে থাকবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি এমন কাজ আর দ্বিতীয়বার কখনো করব না। আমাকে মুক্তি দিন, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তুমি ক্ষমার অযোগ্য। এখন তুমি জীবন ভরে এই কারাগারেই বন্দি থাকবে। তারপর রাজা ছোট রানীর মহলে গিয়ে টিয়াময়ী তার পুত্রকে নিয়ে মহলে ফিরে আসে, আর তারা খুশি খুশি থাকতে শুরু করে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।